জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলছে বিএনপি। মিথ্যা ইতিহাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগ জামায়াতের। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জাতীয় পার্টির। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা দলটির। সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ। মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন। এবং জয়পুরহাটে ডিলারদের কারসাজিতে সারের কৃত্রিম সংকট, মনিটরিং এর মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার কথা জানালো কৃষি অধিদপ্তর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। ভয় ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দেশের অগ্রগতিকে থামানো যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুপ্ত হামলায় পলাতক শক্তির আরও পরিকল্পনা আছে বলে জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ওসমান হাদির উপর হামলার ঘটনা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বের উপর আঘাত উল্লেখ করে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। মফিউর রহমানের প্রতিবেদন। স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত উল্লেখ করে জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গেও কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা সহ নানা বিষয় উঠে আসে তার ভাষণে। স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে নির্বাচনের পর স্বৈরাচারী শক্তির দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাবে, তাই নির্বাচনের আগে তারা ফিরতে চায় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টদের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত, জড়িতরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। সকল নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। এছাড়াও নির্বাচনের আগে প্রশাসনের রদবদল, বিচার বিভাগের সংস্কার সহ নানা বিষয় তুলে ধরেন অধ্যাপক ইউনূস। প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে। ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। গণতন্ত্রের উত্তরণের যাত্রা এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিকতা ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যায়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর তারেক রহমান গণতন্ত্রের লড়াই আরও শক্তিশালী করবেন বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই তথ্য জানান তিনি। আর স্বাধীনতা বিরোধী জামায়াত এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। ৭১-এর স্বাধীনতা বিরোধী জামায়াত এখনও দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না।
তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক। এ সময় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে মনে করছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিজয় দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, 1975 সালের পরবর্তী সময়ে হাতে তসবিহ ও মাথায় ঘোমটা দিয়ে মানুষকে ধোঁকা দেয়া হয়েছে। গণ অভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? হাতে তসবিহ ছিল, মাথায় ঘোমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। তবে তা এককভাবে নাকি জোটগতভাবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটি। মঙ্গলবার জাতীয় পার্টির শীর্ষ নেতারা এই তথ্য জানান। আজ দলের বর্ধিত সভা ডাকা হয়েছে। দলের তৃণমূলের নেতারাও এই সভায় অংশ নেবেন। দলের চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আপাতত 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তার দলের। তবে নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কি মতামত দেন সেটিও দল বিবেচনা করবে বলে উল্লেখ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি দেয়া সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনজীবী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এই মামলায় সালমান আনিসুলের হয়ে লড়তে বিদেশি আইনজীবী চাওয়া হয়েছে। 2024 সালের 13ই আগস্ট পালাতে গিয়ে গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা কাঁধে নিয়ে কারাগারে রয়েছেন তারা। ভরা মৌসুমেও স্বস্তি নেই কাঁচা বাজারে। কথাটির অর্থ হলো কাঁচা বাজারে শাকসবজি দাম অনেক বেশি, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে তাদের জীবনযাত্রায় চাপ পড়ছে। যদিও শীতের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমার লক্ষণ নেই এবং বাজারে তদারকির অভাব রয়েছে বলে ক্রেতারা অভিযোগ করছেন। রাজধানীর বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। ভরা মৌসুমেও শাকসবজির দাম বেশি থাকায় কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন আমাদের। রজনী, ভরা মৌসুমের শাকসবজির দামটা একটু বেশি, এ কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? যেমন গত সপ্তাহের তুলনায় কিন্তু
5 টাকা থেকে 3 টাকা করে কমছে। তারপরে যদি আমরা এখন বলতে পারি যে প্রতিটা সবজি আমরা শীতের সবজি যদি এখন আমরা চিন্তা করতে পারি, আপনাকে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই যে শীতের সবজি যেটা ফুলকপির গত সপ্তাহে যে পরিমাণ দাম ছিল সেখান থেকে একটু কমেছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের যে চাহিদা তারা যেটা বলছে যে না, দামটা আরেকটু কমলে তাদের জন্য ভালো হতো। ফুলকপির দামটা কম, তারপরে হচ্ছে পাতাকপি, তারপরে শিম 50 টাকা করে এখন কেজিতে, আর পাতাকপিও 30 থেকে 35 টাকা করে প্রতি পিস বিক্রি হচ্ছে। একই সঙ্গে টমেটো, মূলা, বেগুন এইসবেরও দাম মোটামুটি 5 টাকা থেকে 10 টাকা কমে আসতেছে। কিন্তু তারপরেও ক্রেতারা যেটা বলছেন যে না, এখনো তারা সন্তুষ্ট না, কারণ শীতের সবজি অন্যান্য সময় যেরকম দাম হওয়ার কথা ছিল বা অন্যান্য সময় যেরকম দাম কমার কথা ছিল সেই অনুযায়ী দাম এখনো কমছে না। এতে করে তাদের মধ্যে একটু অসন্তোষ প্রকাশ করছেন তারা। এবং একই সঙ্গে আমি যদি আপনাকে পেঁয়াজের কথা বলতে চাই, পেঁয়াজ যে দামটা হওয়ার কথা ছিল, যেহেতু আমদানি সরকার থেকে কিন্তু আপনি জেনে থাকবেন যে পেঁয়াজের আমদানি মোটামুটি আছে বাংলাদেশে, কিন্তু তারপরেও পেঁয়াজের দামটা কিন্তু আশানুরূপ এখনো পর্যন্ত কমেনি। এতে করে ক্রেতারা যারা বলছেন তারা সিন্ডিকেটকে দায়ী করছেন এবং তারা যেটা বলছেন যে পর্যাপ্ত তদারকির অভাব, এবং এটা খুব জোরালোভাবে তারা বলছেন যে সিন্ডিকেট যদি ভাঙা না যায় তাহলে পেঁয়াজ থেকে শুরু করে বাজার তদারকি যদি সেভাবে সম্ভবভাবে তো সৃষ্টি করতে না পারেন, তাহলে জনগণের যে একটা বাজারে যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কিন্তু জনগণ হারিয়ে যাচ্ছে। এবং তারা যেটা বলেছেন যে সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে এখনো সময় আছে, এখনো যেন সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেন। তো এটা নিয়ে তারা এই কথা বলছেন যে পেঁয়াজের যে দাম এখন হওয়ার কথা ছিল কম, কিন্তু সেটা যদিও এখন মৌসুম শেষের দিকে, তো পুরনো পেঁয়াজের দামটা আগের মতোই আছে। তারপরেও যদি ইন্ডিয়ান পেঁয়াজের যেটা দাম। ধন্যবাদ মুন্নি আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীর ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে 5 গ্রামের মানুষকে। অসুস্থ রোগী নিয়ে চলাচলে দুর্ভোগ সহ স্কুল শিক্ষার্থীরাও আছেন চরম ঝুঁকিতে। তাই ভোগান্তি লাঘবে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। দূর থেকে দেখলেই বোঝা যায় কতটা ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী সহ সব বয়সী মানুষ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলি এলাকায় বংশাই নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করতে হচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয়দের চাঁদায় প্রতি বছর নতুন করে মেরামত করা হয় এই বাঁশের সাঁকোটি। দীর্ঘদিনের এই দুর্ভোগ কবে শেষ হবে সেই অপেক্ষাতেই ভুক্তভোগীরা। 5 গ্রামের লোক আমাকে সমস্যা, ব্রিজে যাইতে পারি না, আমরা ডেলিভারি রোগী নিয়ে যাইতে পারি না, স্কুলে যায় পোলাহানের সমস্যা পড়ে জায়গা আইতে যেতে অনেকে পরে দুঃখ পায়। এখন আমাদের এই ব্রিজটার খুব সম্ভবত খুব জরুরি করে দরকার। দুর্ঘটনা ঘটে, আমার ভাগিনা পড়ে গেছিল কিছুদিন আগে। এইটা আমরা যে গ্রামবাসী অর্থায়নে করছিলাম। সরকারের কাছে আমাদের দাবি নতুন করে ব্রিজটা দেওয়া। সরকারের কাছে আবেদন, এই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি করে দেওয়া হোক। ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, বাঁশের ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, আমাদের এটা অনেক দরকার। বাচ্চাই কি মাই কি পয়রা গেলে ধরেন তারা বাঁচার কোনো ই নাই, অনেক জল হয়। বিষয়টি জানার পর শীঘ্রই সরেজমিনে পরিদর্শন করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শীঘ্রই তা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনীয় যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা গ্রহণ করব। অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়া হাজারো মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে সারের সংকট। ডিলারদের কারসাজিতে ন্যায্য মূল্যে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের। যদিও ন্যায্য মূল্যে সার বিক্রি হচ্ছে বলে পাল্টা অভিযোগ আছে ডিলারদের। আর মনিটরিংয়ের মাধ্যমে সারের সংকট কাটানো সহ বাজার স্থিতিশীল রাখার কথা বলেন কৃষি অধিদপ্তর। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
জয়পুরহাটে সার সংকটে ৫ উপজেলার কৃষকরা আলু, সরিষা, গম সহ অন্যান্য ফসল রোপণ শুরু হলেও ন্যায্য দামে সার না পাওয়ায় পতিত রয়েছে অনেক জমি। এই অবস্থায় ব্যবসায়ী ও কৃষকের মাঝে দেখা দিয়েছে উত্তেজনা। তাদের অভিযোগ, সার সংকটের কারণে অনেক এলাকায় চাষাবাদ সম্ভব হচ্ছে না। আমরা সময় মতো যদি সার না পাই, তাহলে আমাদের জমিতে চাষই করতে না পারি, তাহলে তো আমাদের কৃষি করে কাজ করে কোনো দাম নেই। ডিলার যদি অন্য কারো কাছে সার বিক্রি করে দেয়, তাহলে আমরা সার করতে পারবো। ডিলারেরা কোনো বেশি মূল্যে যেন সার বিক্রি করতে না পারে এবং ন্যায্য মূল্যে যেন কৃষক সার পায়, এটাই আমার এই মানুষপুর ইউনিয়নের কৃষকদের পক্ষ থেকে আমার দাবি। খুচরা ব্যবসায়ীরা বলছে, লাইসেন্সধারী অবৈধ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সারের এমন সংকট তৈরি হয়েছে। অবৈধ ব্যবসা যে সিন্ডিকেট করে যে ব্যবসাগুলো করতেছে, তাদের ঘরে যা সার আছে, অথচ আমরা কি করবো? দুঃখের বিষয়, আমাদের গত কয়েকদিন আগে যখন সার সংকট, আমরা বৈধ ব্যবসায় আমরা সার পাচ্ছি না। যদিও অভিযোগ মানতে নারাজ ডিলাররা। তারা বলছে, বিএডিসি বরাদ্দকৃত সার প্রয়োজনের তুলনায় কম থাকলেও কৃষকদের কাছে ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে। এখানে প্রয়োজন প্রতিদিন হলো 400-500 বস্তা দিলে আমি প্রতিদিন হয়তো বা 150-200 বস্তা দেয় আমার, কিন্তু সব আমি দিতে পারছি। বিএডিসি বরাদ্দটা খুবই সামান্য পাইছি। আমরা যে বরাদ্দটুকু পাইছি সে কৃষকের মাঝে তো ন্যায্য দামে আমরা দিচ্ছি। কৃষি অফিসের সহযোগিতায় মনিটরিং এর মাধ্যমে সারের বাজার স্থিতিশীল রাখার কথা জানালেন এই কর্মকর্তা। কোনো ক্ষেত্রে সারের মূল্য যদি কোনো জায়গায় বেশি পরিলক্ষিত হয়, আমি আমার দায়িত্বে এবং কৃষি অধিদপ্তরের সহযোগিতায় মনিটরিং এর মাধ্যমে সেখানে বাজার স্থিতিশীল রাখার জন্য আমরা চেষ্টা করব। সার সংকটের কথা অস্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানালেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। আমাদের জয়পুরহাট জেলায় সারের কোনো সংকট নাই, সুতরাং সার নিয়ে সংকটের কোনো কারণ নাই, কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কৃষি অফিস থেকে শুরু করে আমরা নিজেরা মাঠে পর্যাপ্ত মুভমেন্ট করতেছি, যে ছোটখাটো সমস্যা পাওয়ার সাথে সাথে আমরা সেখানে সমাধান করতেছি। সার সংকটে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি কৃষকদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। খেজুর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তারাশের গাছিরা। প্রতিদিন 2 থেকে 2.5 মণ গুড় তৈরি করছেন তারা। গুণগত মান ও স্বাদের কারণে দেশে জুড়ে এই গুড়ের কদর রয়েছে। মান নিয়ন্ত্রণে সব ধরনের পরামর্শ দিয়েছে, সহায়তা করছে কৃষি বিভাগ। সোহেল রান্নার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। সিরাজগঞ্জের তারাশ উপজেলায় মাইলের পর মাইল শোভা পায় খেজুর বাগান। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গাছিরা এসব খেজুর বাগান লিজ নিয়ে রস সংগ্রহ করেন। ভোর হতেই শুরু হয় রস সংগ্রহ অভিযান। সেই রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তারাশ উপজেলার গাছিরা। 5 থেকে 6 সদস্যের একদল গাছি প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 মণ গুড় তৈরি করেন। গুণগত মান ভালো থাকায় সেই গুড়ের চাহিদা রয়েছে সারা দেশে। এই রসটা সংগ্রহ করে আমরা রাত 3টা থেকে শুরু করে বেলা 5টা পর্যন্ত। তো এই রসটা নিয়ে এসে পরিষ্কার করে সেকে আমরা কড়াইতে জাল দিয়ে ফ্রেশ এবং রসের গুড় আমরা তৈরি করি। অতিশয় যত্নের সাথে এই রসগুলা কাড়ার মধ্যে নেক দিয়ে সেকে পরিষ্কারভাবে আমরা ঢালি। সেই রস জাল করে গুড়ে পরিণত করা হয়। গেছেদের কাছ থেকে গুড়গুলো আমরা সংগ্রহ করে ভুয়াকেতে নিয়ে যাই। ওখান থেকে অনেক দূর থেকে পাইকারিরা আসে, তাদের কাছে বিক্রি করা হয়। এখান থেকে যে সুস্বাদু গুড় হয়, দেশের বিভিন্ন জেলায় এটা পাঠানো হয়। মানসম্মত গুড় তৈরিতে গাছিদের নিয়মিত পরামর্শ প্রদান করা হয় বলে জানালেন উপজেলা কৃষি অফিসার। রসটা রাতের বেলা ঢেকে সংগ্রহ করা, এখানে দেখা যায় যে কৃষকরা অনেক সময় এটা করতে চায় না। এর জন্য আমরা সার্বক্ষণিক বিভিন্ন আমাদের যে মাঠ পর্যায়ের উপসহকারী কর্মকর্তারা আছে এবং আমাদের কাছে যারা আসে বা আমরা মাঠে গিয়ে বলে থাকি যে আপনারা অবশ্যই রসটা সংগ্রহ করবেন এবং এটা প্রপার ওয়েতে সংগ্রহ করবেন, যেন এটা খেয়ে কেউ অসুস্থ না হয়। সিরাজগঞ্জের খেজুর গুড়ের প্রসিদ্ধি দেশ ছাড়িয়ে বাইরেও সমান জনপ্রিয় হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দেব প্রথম আলোর শিরোনাম। সন্ত্রাস ঘটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা। দৈনিক ইত্তেফাক। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয়।
দুইবার প্রাইভেট কার বদল করে সীমান্তে পৌঁছায় হামলাকারীরা। পলাতক শক্তির আরও কঠিন পরিকল্পনা আছে, নির্বাচনের আগেই ফিরতে গুপ্ত হামলা। সমকাল শিরোনাম করেছে, ভোটের উপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ, বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। বাংলাদেশ প্রতিদিন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি, সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ, প্রধান উপদেষ্টার সামনে 57 দিনের দুর্গম পথ। যুগান্তর শিরোনাম করেছে, নির্বাচন ঠেকাতে ফ্যাসিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। একাধিক শুটার গ্রুপের সন্ধানে গোয়েন্দারা মাঠে, হাদি হত্যা চেষ্টার নেপথ্য কোটি টাকার মিশন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ডেইলি সানের শিরোনাম, নো ফোর্স ক্যান হল্ট বাংলাদেশ মার্চ টুয়ার্ডস ডেমোক্রেসি, crowded ballot narrow race likely, 57-day treacherous path before chief advisor। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলছে বিএনপি, মিথ্যা ইতিহাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগ জামায়াতের। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জাতীয় পার্টির, 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা দলটির। সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ, মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন। এবং জয়পুরহাটের ডিলারদের কারসাজিতে সারের কৃত্রিম সংকট, মনিটরিং এর মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার কথা জানালো কৃষি অধিদপ্তর। এই ছিল মোনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।